নমস্কার। চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোর্টফোলিও কিভাবে বিল্ড করা যায়। এখন যদি কেউ মার্কেটে নতুন আসে, সে একটা স্টকের পোর্টফোলিও সে কিভাবে বানাবে, হাউ টু বিল্ড আ স্টক পোর্টফোলিও। এমনকি যারা অনেক পুরাতন ইনভেস্টারও আছেন, হয়তো তারা আগে কোনো অ্যানালাইসিস করতেন না বা বিজনেস অ্যানালাইসিস করতেন না বা কল পড়তেন না, হয়তো বোঝেন ভুলভাল স্টক নিয়ে বসে আছেন। ভুলভাল স্টক বলতে লো গ্রোথ ইঞ্জিন, যাদের মধ্যে বিজনেস গ্রোথ নেই, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ খুবই কম। যদি সেই সব স্টক নিয়ে 2 বছর 3 বছর থেকে বসে থাকেন, তাহলে কি হবে, আপনার পোর্টফোলিওতে রিটার্নটা কিন্তু পাবেন না আপনি। অনেকে হয়তো এরকম পরিস্থিতির মধ্যে আছে। আর যারা নতুন একদম শুরু করতে চান, একদম নতুনভাবে পোর্টফোলিও বানাতে চান, তাদের জন্য কিন্তু এখন এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। একদম বলতে পারেন বেস্ট টাইম, গোল্ডেন টাইম। নতুনভাবে পোর্টফোলিও শুরু করার, ইনভেস্ট করার এই টাইমটা কিন্তু বেস্ট। দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছর থেকে দেখুন স্টক মার্কেটে কোনো রিটার্ন হয়নি। মানে বাজার কিন্তু বলতে পারেন একটা বিয়ারিশ জোনে আছে, বিয়ারিশ জোন বা একটা কনসলিডেশন ফেজে আছে। যে কোম্পানিগুলো লাস্ট 1 থেকে 1.5 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করে যাচ্ছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করে যাচ্ছে, সেই স্টকগুলো কিন্তু দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে প্রায় 10%, 15%, 20%, 25% ডাউন হয়ে আছে। মানে এখন হচ্ছে আইডিয়াল টাইম, নতুনভাবে পোর্টফোলিও শুরু করার আইডিয়াল টাইম। আজকে আমরা দেখবো একটা ইনভেস্টার যদি এই মুহূর্তে নতুনভাবে পোর্টফোলিও বানাতে চায়, মোটামুটি তার ফ্রেমওয়ার্কটা কিরকম হবে, কোন ফ্রেমওয়ার্ক নিয়ে তাকে কাজ করতে হবে। প্রথম যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে সেক্টর সিলেকশন। আপনি কোন সেক্টরের স্টক অ্যানালাইসিস করবেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি স্কিনার অ্যাপ খুলেন, দেখবেন স্কিনারে প্রচুর সেক্টর আছে, 50 থেকে 60টা সেক্টর আছে। এখান থেকে আপনাকে সেক্টর সিলেকশন করতে হবে। আপনাকে এরকম সেক্টর সিলেকশন করতে হবে যাদের বিজনেসটা আপনি পুরোপুরি ক্লিয়ার বুঝেন, মানে বিজনেস মডেলটা আপনার কাছে একদম ক্লিয়ার। আমি এরকম অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলোর বিজনেস মডেলই বুঝি না, যেমন রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি, রেলওয়ে স্টক, তারপরে আপনার ধরুন ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা আপনার ট্রান্সমিটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই ধরনের এদের বিজনেস মডেল নিয়ে বুঝতে পারি না। আমি কি করি, এই ধরনের সেক্টর থেকে আমি দূরে থাকি। যে সেক্টরের বিজনেস মডেলটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না, সেই সেক্টর থেকে আমি দূরে থাকি। আর যেসব সেক্টরগুলো একদম বিজনেস মডেল ক্লিয়ার, আমি খুব ভালো করে বুঝতে পারি, আমি কিন্তু শুধুমাত্র সেই সব সেক্টর নিয়ে অ্যানালাইসিস করি। যেরকম জুয়েলারি সেক্টর বা এফএমসিজি সেক্টর, মানে বিস্কুট চকলেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কেবল সেক্টর বা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, ক্যাপিটাল মার্কেট সেক্টর, কোওয়ার্কিং স্পেস, পেইন্ট ইন্ডাস্ট্রি, এই ধরনের বিজনেস যাদের গ্রোথটাই বুঝতে পারি, মানে যাদের মধ্যে সেকুলার গ্রোথ পাওয়া যায়। আর রেলওয়ে, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, এই ধরনের বিজনেসে কি হয়, এদের বিজনেসটা পুরোপুরি গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট হয়, যার ফলে এইসব বিজনেস থেকে আপনি সেকুলার গ্রোথ আশাই করতে পারেন। আমি এরকম বিজনেস চাই যেসব বিজনেস থেকে সেকুলার গ্রোথ আশা করা যায়, মানে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট নয়, সেই সব সেক্টরকে আমি পছন্দ করি। তা আপনার কিন্তু এইভাবে মোটামুটি আপনাকে 14 থেকে 15টা সেক্টর সিলেক্ট করতে হবে, যেসব সেক্টরগুলোর বিজনেস আপনি ভালো বুঝেন। মানে আপনি যদি রিনিউয়েবল এনার্জি বিজনেসটা ভালো বুঝেন, আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি কোনো সেক্টরের বিজনেস মডেলটা ভালো করে বুঝছেন না, অথচ দেখা গেলো সেই স্টকটা লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে দুর্দান্ত দিচ্ছে রিটার্ন, হয়তো আপনি স্টকটা নিয়ে নিলেন, আপনি কিন্তু সেই স্টক থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন না। কারণটা কি, এইসব স্টককে আপনি বেশি দিন হোল্ড করতে পারবেন না। যেমন কোনো কারণে কোনো একটি কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ হয়ে যাবে, তখন আপনি সেই স্টকটির প্রতি কোনো কনফিডেন্সই রাখতে পারবেন না, কারণ আপনার স্টকটির বিজনেস মডেল সম্বন্ধে জানেন না, বিজনেস সম্বন্ধে আপনার কনফিডেন্স নেই। তাহলে আমাদের ইনভেস্টরদের প্রথম কাজ হচ্ছে এমন কোনো স্টককে আমরা নেব না যার বিজনেস মডেলটা আমরা ক্লিয়ারলি বুঝি না। সেই সব স্টককে আপনাকে পোর্টফোলিও দিতে হবে যাদের বিজনেস মডেলটা আপনি ক্লিয়ার বুঝেন, একদম পরিষ্কার। আপনাকে স্কিনারে গিয়ে আপনাকে দেখতে হবে কোন কোন সেক্টরের বিজনেস আপনি বুঝতে পারছেন। একটা সেক্টরের একটা স্টক অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আপনি এই সেক্টরের বিজনেসটা বুঝতে পারছেন কিনা। যেসব সেক্টরের বিজনেস একদম ক্লিয়ার আপনার কাছে,
আপনি সেই সব সেক্টরগুলোকে স্টাডি করুন। যদি এইভাবে আপনি স্টাডি করেন দেখবেন আপনি 14 থেকে 15টা সেক্টর ইজিলি পেয়ে যাবেন। যেমন জুয়েলারি সেক্টর, এনবিএফসি, ফিনান্সিয়াল সেক্টর, কেবল সেক্টর, অনেক পর্যটন সেক্টর পেয়ে যাবেন যাদের বিজনেস মডেল ক্লিয়ার, মানে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। এই ধরনের আপনি সেক্টরগুলিকে অ্যানালাইসিস করা শুরু করুন, তাহলে দেখুন আপনি ইজিলি মোটামুটি 14 থেকে 15টা সেক্টর পেয়ে যাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার সেক্টর সিলেকশন। সেকেন্ড স্টেপ আপনাকে কি করতে হবে, সেক্টরের মধ্যে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। মনে করেন আপনি পেইন্ট ইন্ডাস্ট্রি স্টাডি করছেন, পেইন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর মোটামুটি 6 থেকে 7টা ভালো ভালো কোম্পানি পেয়ে যাবেন। এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, নেরোল্যাক পেইন্ট, ইন্ডিগো পেইন্ট, সিরকা পেইন্ট, একজো নোবেল, এই 7 থেকে 8টা স্টক পেয়ে গেলেন। এদের আপনি কম্পারেটিভ অ্যানালাইসিস করুন, বিজনেস এদের কনকল পড়ুন, ট্রান্সক্রিপ্ট পড়ুন, পিপিটি দেখুন, তাহলে দেখবেন সবকিছু পেয়ে যাবেন। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কার কি হচ্ছে, কার বিজনেস মডেলটা কিরকম আছে, কার গাইডেন্স কি দিচ্ছে। যদি আপনি এইভাবে কম্পেয়ার করেন তাহলে প্রতিটা সেক্টরে আপনি 1টা থেকে 2টো করে হাইয়েস্ট গ্রোয়িং স্টক পেয়ে যাবেন। এখন কি রেজাল্ট করছে আর গাইডেন্স কে দিচ্ছে, আর বিজনেস মডেলের মধ্যে আপনার সেক্টরের কোন কোম্পানিটার বিজনেস সবার থেকে একটু আলাদা আছে, প্রত্যেকের থেকে তার কি অ্যাডভান্টেজ আছে। এইভাবে আপনার কিন্তু প্রতিটা সেক্টরের স্টককে স্টাডি করতে হবে। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, গাইডেন্স আর বিজনেস মডেলের মধ্যে স্পেশালিটি কি আছে। এভাবে আপনি যদি দেখবেন 10টা, 12টা, 15টা সেক্টর স্টাডি করেন, আরামসে আপনি 15 থেকে 16টা স্টক ইজিলি পেয়ে যাবেন, যেগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং ইঞ্জিন, সেক্টরের হাইয়েস্ট গাইডেন্স দিচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে আর বিজনেসে সলিড এক্সপেনশন করছে। এরকম আরামসে আপনি 15 থেকে 16টা স্টক পেয়ে যাবেন। আর সবসময় একটা মনে রাখবেন, যখন আপনি স্টকের পোর্টফোলিও তৈরি করবেন, কোন সময় ভাববেন না যে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও করবেন। সবসময় মিনিমাম 14 থেকে 15টা স্টকের পোর্টফোলিও বানাতে হবে আপনাকে। কেন বানাতে হবে বলছি, আপনি 15 থেকে 16টা স্টকের পোর্টফোলিও বানালেন, এতে কি হয়, এই যে আপনি 15টা থেকে 16টা স্টক নিলেন সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, এগুলো আজকে হাইয়েস্ট গ্রোয়িং আছে, আগামীতে কি হবে সেটা কেউ জানে না। দেখবেন হয়তো নেক্সট 2 থেকে 3 বছর পরে এই 15 থেকে 16টা স্টকের মধ্যে হয়তো 4 থেকে 5টা স্টকই আপনার পোর্টফোলিও থেকে যাবে। বাকি স্টকগুলোকে কিন্তু আপনাকে মিউজিক্যাল চেয়ারের মতো চেঞ্জ করতে হবে। কারণ কারো বিজনেস গ্রোথ কমে যাবে, সেলস গ্রোথ কমে যাবে, কারো প্রমোটারের মধ্যে সমস্যা হতে পারে, প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে। দেখবেন 14 থেকে 15টা স্টকের মধ্যে মাত্র 4 থেকে 5টা স্টক হয়তো বা 6টা স্টক, যদি আপনার খুব লাক ভালো থাকে দেখবেন 5 থেকে 6টা স্টকই আপনার পোর্টফোলিও থেকে 2 থেকে 3 বছর টিকে যাবে। মানে 5 থেকে 6টা স্টককে আপনি আর সেল করতে পারবেন না। এর এত সুন্দর বিজনেস গ্রোথ করতে থাকবে, সময় গাইডেন্স বাড়াতে থাকবে, যে স্টকগুলো আপনার পোর্টফোলিও থেকে যাবে। বাকি স্টকগুলো কি হবে, মিউজিক্যাল চেয়ারের মধ্যে ঘুরতে থাকবে। এই জন্য আপনার সবসময় পোর্টফোলিওতে মিনিমাম 14 থেকে 15টা স্টক রাখতে হবে। তাহলে আপনি কি হলো পেয়ে গেলেন 10 থেকে 12টা সেক্টর স্টাডি করে মোটামুটি 15 থেকে 16টা স্টক পেয়ে গেলেন। 3 নম্বর হচ্ছে এবার পোর্টফোলিও অ্যালোকেশন। আপনি স্টকগুলিকে পোর্টফোলিওতে কি করে অ্যালোকেট করবেন, মানে কোন স্টকে কত বেশি অ্যালোকেট করবেন সেটা আপনি কিভাবে করবেন। একদম সিম্পল পলিসি। আপনি যে 15 থেকে 16টা স্টক সিলেকশন করলেন, তার মধ্যে যাদের সেলস গ্রোথ হাইয়েস্ট, প্রফিট গ্রোথ হাইয়েস্ট এবং গাইডেন্স, সব থেকে হচ্ছে গাইডেন্স, কোন কোম্পানির গাইডেন্স সব থেকে বেশি দিচ্ছে, মানে 15 থেকে 16টা কোম্পানি যে আপনি সিলেক্ট করলেন, তার মধ্যে দেখবেন 5 থেকে 6টা আপনি এরকম কোম্পানি পেয়ে যাবেন যাদের কনকল পড়ে আপনার আপনি একদম খুশি হয়ে যাবেন আর কি, আপনার মন ভরে যাবে যে কনকলে ম্যানেজমেন্ট সুপার বুলিশ, ম্যানেজমেন্ট কোনো প্রবলেমের কথা বলছে না, ইনফ্লেশন, জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, দেশের রুরাল ইকোনমি খারাপ, এই ধরনের কোনো কথাবার্তা বলছে না ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট নিজের কোম্পানির বিজনেস গ্রোথ নিয়ে পুরো কনফিডেন্ট, বলছে আগামীতে আমরা নেক্সট 2 থেকে 3 বছর 40%, 50% করে সেলস গ্রোথ করবো, সমান এক্সপেনশন করবো, আমাদের অপারেটিং লেভারেজ এটা বাড়তে থাকবে, একদম পুরো সুপার বুলিশ থাকবে। দেখবেন এই 15 থেকে 16টা কোম্পানি যে আপনি সিলেক্ট করেছেন, তার মধ্যে 5 থেকে 6টা কোম্পানি এই ধরনের কনকল দেবে, দুর্দান্ত কনকল। এই 5 থেকে 6টা কোম্পানিকে কিন্তু আপনাকে হাইয়েস্ট অ্যালোকেশন দিতে হবে। এইভাবে আপনাকে সাজাতে হবে, যার গাইডেন্স আপনার সব থেকে ভালো লাগবে, যার কনকল আপনার সব থেকে ভালো লাগবে, সেই সব কোম্পানিগুলোকে আপনাকে হাইয়েস্ট অ্যালোকেশন দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে পুরো পোর্টফোলিওটা বানাতে হবে। এটা হয়ে গেল আপনার পুরো পোর্টফোলিও অ্যালোকেশন। 4 নম্বর যেটা আপনাকে করতে হবে পোর্টফোলিও রিব্যালেন্সিং। অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে মার্কেট থেকে যদি আপনি হাইয়েস্ট রিটার্ন জেনারেট করতে চান, 30%, 35% রিটার্ন জেনারেট করতে চান, মোর দ্যান 25%,
সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং। পোর্টফোলিও তো কনস্ট্রাকশন অনেকেই করতে পারে, ইউটিউবের ভিডিও দেখে কারো থেকে শুনে একটা সুন্দর পোর্টফোলিও বানিয়ে নিল, সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে একটা পোর্টফোলিও বানিয়ে নিল। কিন্তু মেন কাজ হচ্ছে পোর্টফোলিও বানানোর পরে যে পোর্টফোলিওটা আপনাকে রিব্যালেন্সিং করতে হবে। এখন একটা Q3 চলছে, Q2-তে হিসাব কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করেছে, দুর্দান্ত গাইডেন্স দিয়েছে, সেই অনুযায়ী আপনি পোর্টফোলিও বানিয়ে নেবেন। 15 থেকে 16টা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকের আপনি পোর্টফোলিও বানিয়ে নিলেন। আসলে খেলা শুরু হবে হচ্ছে আপনার Q3 রেজাল্টের পর থেকে। এখন দেখবেন যে 15 থেকে 16টা স্টক আপনার পোর্টফোলিওতে আছে, তার মধ্যে দেখবেন হয়তো 5 থেকে 6টা স্টক বা 7টা স্টক দেখবেন দুর্দান্ত রেজাল্ট করবে। মানে Q2-তে যে গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করবে দেখবেন Q3-তে। প্লাস কোম্পানি কি করবে, Q3-তে এসে হয়তো আরো গাইডেন্স বাড়িয়ে দেবে। 5 থেকে 6টা স্টক এরকম হবে আর কি, যা গাইডেন্স দিবে তার থেকে হয়তো Q3-তে বেটার রেজাল্ট করবে এবং গাইডেন্স ওরা বাড়াবে, ম্যানেজমেন্ট আরো বুলিশ হয়ে যাবে। আর 4-5টা স্টক দেখবেন ম্যানেজমেন্ট মোটামুটি Q2-তে যেরকম গাইডেন্স দিচ্ছে ঠিক সেরকমই রেজাল্ট করবে, বা তার থেকে হয়তো একটু খারাপ রেজাল্ট করলো, 5% 10% সেলস গ্রোথ কম হলো। এই ধরনের 4 থেকে 5টা কোম্পানি হবে। আর 3 থেকে 4টা কোম্পানি এরকম হবে, তারা যা গাইডেন্স দিল Q2-তে তার থেকে Q3-তে এসে খারাপ রেজাল্ট করবে। ম্যানেজমেন্টের টোনালটা দেখবেন, টোনাল কোয়ালিটি একটু কমে যাবে, মাত্র কনফিডেন্স দেখবেন না আপনি Q3 কন কলে। সেলস গ্রোথ কমে গেল, গাইডেন্স যা গাইডেন্স দিয়েছিল তার থেকে সেলস গ্রোথ কম করলো, প্রফিট গ্রোথ কম করলো, প্লাস ম্যানেজমেন্ট অতটা কনফিডেন্ট দেখা গেল না Q3 কন কলে। এবার আপনি কি করবেন, আপনার কাছে কিন্তু বাইরে কোনো টাকা নেই, শুধু পোর্টফোলিও টাকাটাই আছে। এবার আপনাকে পোর্টফোলিওটাকে রিব্যালেন্সিং করতে হবে। যে 5 থেকে 6টি স্টক গাইডেন্স থেকে বেটার রেজাল্ট করলো এবং Q3-তে এসে আরো গাইডেন্স বাড়িয়ে দিল, তাকে কি করবেন, তাকে তো আপনাকে রিওয়ার্ড করতেই হবে। নিচে যে 3টি স্টক থাকলো, 3-4টি স্টক যারা যা গাইডেন্স দিয়েছিল তার থেকে অনেকটা খারাপ রেজাল্ট করলো এবং তারা গাইডেন্স কমিয়েও দিল Q3-তে এসে, তাদের থেকে কি করতে হবে, সেই স্টকগুলোকে কাটতে হবে। আমি পুরোপুরি কাটতে বলছি না, একটা কোয়ার্টার থেকে কোনো স্টককে পুরোপুরি পোর্টফোলিও থেকে আউট করবেন না, তাদের থেকে কিছুটা করে কেটে নিন, কিছুটা শেয়ার কেটে সেল করে সেই টাকাটা আপনি কি করবেন, এই যে টপ 5 থেকে 6টি কোম্পানি যারা গাইডেন্সের থেকেও বেটার রেজাল্ট করছে প্লাস গাইডেন্স বাড়াচ্ছে আরো, সেই সব স্টকগুলোকে আপনি রিওয়ার্ড দিন। মানে যারা খারাপ রেজাল্ট করছে একদম, সেখান থেকে কিছুটা কেটে সেই টাকাটা আপনি টপ 5 থেকে 6টা কোম্পানিকে রিওয়ার্ড দিন, হ্যাঁ, সেই সব স্টকগুলো কিনে নিন। এবার আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে পোর্টফোলিও অ্যালোকেশনটাকে রিব্যালেন্স করতে হবে। আর যে 5 থেকে 6টি স্টক ছিল যারা মোটামুটি যা গাইডেন্স দিয়েছিল তার কাছাকাছি রেজাল্ট করছে, তারা সামান্য কম রেজাল্ট করছে, সেই স্টকগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিন। এই প্রসেসটা কিন্তু আপনাকে প্রতিটি কোয়ার্টারে কন্টিনিউ করতে হবে। এখন যেরকম আমি একটা এক্সাম মধ্যে বুঝাচ্ছি আপনাকে, এখন দেখুন যেমন ভিটু রিটেল বা মনোরমা ইন্ডাস্ট্রিজ বা জিনাসিকো ল্যাবকারকে দেখুন দুর্দান্ত রেজাল্ট দিয়েছে, মানে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে বেটার রেজাল্ট করে যাচ্ছে। যেরকম ভিটু রিটেল কি বলেছিল 2025-এর Q4-এ যে আমরা FY26-এ 100টা মতো স্টোর খুলবো, এখন কি বলছে ম্যানেজমেন্ট 130 থেকে 140টা স্টোর খুলবো। আর প্রথমে বলেছিল Q5-এ কি যে আমি 40 থেকে 50% সেলস গ্রোথ করবো, এখন কি বলছে আমরা 50%-এর বেশি সেলস গ্রোথ করবো। কারণ ম্যানেজমেন্ট প্রতিটা কোয়ার্টারে এসে রেজাল্টও করছে দুর্দান্ত, প্লাস গাইডেন্সও বাড়াচ্ছে। আর কনকলে কি ম্যানেজমেন্ট সুপার বুলিশ, কোনো প্রবলেমের কথা বলছে না। এইসব স্টকগুলো কি করতে হবে, আপনাকে হাইয়েস্ট অ্যালোকেশন দিতে হবে। যেরকম জিনাসিকো লাইফ কেয়ার 50% 60% সেলস গ্রোথ করে যাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে, ম্যানেজমেন্ট কনকলাসে কি বলছে সুপার বুলিশ, মানে কোনো প্রবলেম নেই বিজনেস। এটা মুদ্রাস্ফীতির কথা বলছে না, জিডিপি গ্রোথ কমে যাচ্ছে এগুলোর কথা বলছে না, রুরাল ইকোনমির কথা বলছে না, কোনো প্রবলেমের কথা বলছে না, এদের বিজনেস নিয়ে এরা এত কনফিডেন্ট। এইসব স্টককে আপনাকে কি করতে হবে, হাইয়েস্ট অ্যালোকেশন দিতে হবে। যদি আপনি এইসব স্টককে হাইয়েস্ট অ্যালোকেশন না দেন তাহলে মার্কেট থেকে কিন্তু রিটার্ন বেশি জেনারেট করতে পারবেন না। যে কোম্পানিটা আপনার যা গাইডেন্স আছে তার থেকে যদি বেটার রেজাল্ট করে, আপনার কাজ অ্যাজ এন অ্যাক্টিভ ইনভেস্টর মেন কাজ হচ্ছে ওইসব স্টকগুলোকে রিওয়ার্ড দেওয়া, মানে ওইসব স্টকে আরো অ্যালোকেশন আপনাকে বাড়াতে হবে। যদি এটা না করেন তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার ইনভেস্টিং জার্নিটা কিন্তু মানে থমকে গেল আর কি। যদি আমি বলছি না যে আপনার কাছে বাইরে টাকা নেই, যদি আপনার কাছে এক্সট্রা টাকা না থাকে আপনাকে কি করতে হবে, রিব্যালেন্সিং করতে হবে। এই প্রসেসটা আপনাকে প্রত্যেকটা কোয়ার্টারে করে যেতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর সব থেকে মেন পয়েন্ট।
পোর্টফোলিও রিব্যালেন্সিং, মানে পোর্টফোলিও কনস্ট্রাকশনের থেকেও মেন হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, যখন কোনো একটা কোম্পানি দেখবেন যে আপনার একটা পোর্টফোলিওতে কিছু স্টক থাকবে, স্টকটা এই কোয়ার্টারে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে খারাপ রেজাল্ট করলো, তখন কি করবেন আপনি? তার থেকে কিছু স্টক কেটে নিলেন। নেক্সট কোয়ার্টারে দেখা গেলো সেই কোম্পানিটি এই কোয়ার্টারের খারাপ রেজাল্ট করলো এবং গাইডেন্সও কমিয়ে দিল। তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে সেই স্টকটিকে পোর্টফোলিও থেকে আউট করতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে কিন্তু স্টক সেলিং খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যখন কোনো কোম্পানি দেখবেন লাগাতার 2-3টে কোয়ার্টার ধরে যা গাইডেন্স ছিল কোম্পানির, সে অনুযায়ী সেলস গ্রোথ করতে পারছে না, প্রফিট গ্রোথ করতে পারছে না, প্লাস গাইডেন্স কমিয়ে দিচ্ছে ফিউচার গাইডেন্স, সেই স্টকটা কিন্তু আপনাকে পোর্টফোলিও থেকে ইমিডিয়েট কাটতে হবে, মানে পুরো আউট করে দিতে হবে। সেটাকে চেঞ্জ করে কি করতে হবে? ওই সেক্টরের যদি কোনো স্টক থাকে যে এর থেকে বেটার রেজাল্ট করছে, বেটার গাইডেন্স দিচ্ছে, আপনাকে সেই স্টকটাকে অ্যাড করতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনাকে কন্টিনিউ চলতে থাকবে। এরপরে কি হবে দেখবেন, এভাবে চলতে চলতে দেখবেন 2 থেকে 3 বছর পরে দেখবেন এই যে আপনি 15 থেকে 16টা স্টক নিয়ে জার্নি শুরু করেছিলেন, তার মধ্যে হয়তো 4 থেকে 5টা স্টকই আপনার পোর্টফোলিও থেকে 2 থেকে 3 বছর টিকে যাবে। এই যে 4টা 5টা স্টক 2 থেকে 3 বছর টিকে গেল, কেন টিকে গেল? কারণ এই স্টকগুলোকে আপনি সেল করার চান্সই পেলেন না। এটা প্রতিটি কোয়ার্টারে যা গাইডেন্স দিয়েছিল ঠিক সেই পারফর্ম করে যাচ্ছে, সমানে গাইডেন্স বাড়াচ্ছে, বিজনেস এক্সপ্যান্ড করছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে। আর এই স্টকগুলো কি হবে? এই 4 থেকে 5টা স্টকে দেখবেন 2 থেকে 3 বছর পরে পুরো মাল্টিপ্যাকার হয়ে যাবে। মানে এই স্টকগুলোই 5x, 6x, 7x, 10x হয়ে যাবে, 15x দিয়ে দেবে রিটার্ন। আর কি বাকি যে 8-10টা স্টক থাকবে, এই স্টকগুলো কিন্তু আপনাকে সবসময় মিউজিক্যাল চেয়ারের মতো হতে থাকবে, আপনাকে চেঞ্জ করতে হবে। কারো 2টি কোয়ার্টার পরে বিজনেস খারাপ হয়ে যাবে, কারো 4টি কোয়ার্টার পরে বিজনেস খারাপ হয়ে যাবে, বাকি 10টি স্টক হতে আপনাকে সবসময় চেঞ্জ করতে হবে। যদি এই যে 4 থেকে 5টি স্টক বা 5 থেকে 6টি স্টক আপনার পোর্টফোলিও টিকে যাবে না 2 থেকে 3 বছর, এই স্টকগুলো এরকম রিটার্ন দেবে যে আপনার বাকি যে 10টি স্টক থাকবে সমস্ত লস সব আপনার মেকআপ হয়ে যাবে। দেখবেন আলটিমেটলি আপনার পোর্টফোলিওতে 30%, 35% আপনি রিটার্ন আরামে জেনারেট করতে পারেন। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। আপনার কিন্তু সব স্টক চলবে না। যে 5 থেকে 6টি স্টক আপনার পোর্টফোলিওতে 2 বছর, 3 বছর, 4 বছর টিকে যাবে, সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক, সেই স্টকগুলোই দেখবেন 2 থেকে 3 বছরে 10x হয়ে যাবে, 20x রিটার্ন দিয়ে দেবে। তো আপনার কাজ কি হবে? যে স্টকগুলো গাইডেন্স থেকে বেটার রেজাল্ট করছে, বেটার সেলস গ্রোথ করছে, সেই স্টকগুলোকে রিওয়ার্ড দেওয়া, মানে সেই স্টকগুলোর অ্যালোকেশন আপনাকে বাড়াতে হবে। যে স্টকগুলো পারফর্ম করতে পারবে না, সেখান থেকে টাকা নিয়ে আপনাকে সেই স্টকগুলোতে কিন্তু অ্যালোকেশন বাড়াতে হবে যারা বেটার রেজাল্ট করছে। যদি আপনি এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আপনার পোর্টফোলিওতে 4 থেকে 5টি স্টক ইজিলি 2 থেকে 3 বছরের মধ্যে মাল্টিপ্যাকার হয়ে যাবে এবং আপনার পোর্টফোলিও রিটার্ন দেখবেন 25%, 30%, 35% অ্যানুয়ালি পেতে খুব একটা অসুবিধা হবে না। এভাবেই আপনাকে পোর্টফোলিও বানাতে হবে। পোর্টফোলিওটাকে সবসময় কি করতে হবে? রিব্যালেন্স করতে হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। মানে সবসময় আপনি অ্যাক্টিভ ইনভেস্টিং এর মেন কথা হচ্ছে সবসময় আপনার পোর্টফোলিওতে থাকবে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক। যতক্ষণ পর্যন্ত স্টকটি মানে কোম্পানিটি, আমি স্টকের কথা বলছি না, কোম্পানিটি সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করবে, গাইডেন্স দেবে সেক্টরের হাইয়েস্ট, ততক্ষণ পর্যন্ত সেই স্টকটিকে আপনি পোর্টফোলিওতে জায়গা দেবেন এবং তার অ্যালোকেশন বাড়াতে থাকবে। যখনই কোম্পানি কি হবে আর সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করতে পারছে না, প্রফিট গ্রোথ করতে পারছে না এবং ম্যানেজমেন্ট কলে এসে গাইডেন্স কমিয়ে দিচ্ছে, তখন কিন্তু সেই স্টকটাকে কি করতে হবে? আপনাকে ধীরে ধীরে পোর্টফোলিও থেকে অ্যালোকেশন কমাতে হবে। যদি এটা কন্টিনিউ চলতে থাকে তাহলে আরো ফিউচারে গিয়ে আরো সেলস গ্রোথ কমে গেল, প্রফিট গ্রোথ কমে গেল, তখন কি করতে হবে? আপনার স্টকটাকে পুরো পোর্টফোলিও থেকে আউট করে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনাকে নন স্টপ করতে হবে। যে কোম্পানি বেটার রেজাল্ট করবে তাকে রিওয়ার্ড করো, যে কোম্পানি রেজাল্ট খারাপ করবে তাকে পানিশমেন্ট করো। এটা হচ্ছে পোর্টফোলিও অ্যালোকেশনের মেন রুলস। বুঝে গেল? এখন যদি আপনি পোর্টফোলিও শুরু করতে চান তাহলে আপনাকে কি করে পোর্টফোলিও কনস্ট্রাকশন করতে হবে, এইভাবে করুন। আপনি এইভাবে পোর্টফোলিও বানাতে থাকেন তাহলে দেখবেন আপনার ইনভেস্টিং জার্নিটা খুব ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ।